প্রবাসী জীবন কখনো সুখময় হয় না, তবু মানুষ প্রবাসী হয়। পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখার আশা, এদের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে এরা পাড়ি জমায় প্রবাসী নামক যন্ত্র। কেমন মা এটা, কেমন মা? 3 সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রী মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও। তার মা নিজে থানায় গিয়ে অভিযোগ করেছে। নোয়াখালীর চাটখিল উপজেলায় 3 সন্তানকে নানার বাড়িতে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও গৃহস্থালির মালামাল নিয়ে এক কানাডা প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। আমি আমার হাজবেন্ডের কাছে মাফ চাইতেছি, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমি যেন মরার সময় আমার একটু কষ্ট কম হয়। আমি যে কষ্টে আছি, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আপনি পারলে আমাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। বিশ্বাসঘাতকতার আঘাত সইতে না পারে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন সেই প্রবাসী স্বামী। ক্ষণিকের মোহে অন্ধ হয়ে সেই মুয়াজ্জিনের হাত ধরে পালিয়ে যাওয়া সেই স্ত্রী আজ নিজের ভুল বুঝতে পেরেছেন, কিন্তু আফসোস ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টাকার লোভে একটা হাসি খুশি সংসার কিভাবে শ্মশানে পরিণত হলো, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি আমার হাজবেন্ডের কাছে মাফ চাইতেছি, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমি যেন মরার সময় আমার একটু কষ্ট কম হয়। আমি যে কষ্টে আছি, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আপনি পারলে আমাকে মাফ করে দিয়েন। আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল। বিয়ে 3 মাস পরে আমার বেবি পেটে আসে। তো আমার হাজবেন্ড তখন ডিসিশন নিল যে উনি বাইরে চলে যাবে। ওই আমার হাজবেন্ড তখন চলে যায়, 2 বছর বাবার বাড়িতে থাকি। পরবর্তীতে মেয়েটা হওয়ার 3 বছর পরে আমার একটা ছেলে হয়। পরে আমি 2 বছর পরে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। তখন ছেলেটার সাথে আমার পরিচয় হয়, ভাবিটাকে কথাবার্তা বলি। তারপরে অনেকদিন আমাদের সম্পর্কটা 5 বছর 5.5 বছরের মতো এরকম হয়ে যায়। আমার সাথে শারীরিক সম্পর্কে হয়ে যায়। পরে এক সময় দেখা যায় যে ভালোবাসাটা ওনার প্রতি অন্যরকম হয়ে গেছে। আমি ওনাকে ভালোবেসে ফেলছি, উনি অন্যরকম। আমার কিছু হইলে উনি পাগল হয়ে যাইতো, খাইতো না, বাসায় আইতো, এরকম পাগলামি করতো। পরে ওনার ফুপুর বাসায় নিয়ে আমাকে একটা কাজী দিয়ে বিয়ে পড়াইলো। তার আগে আমার হাজবেন্ডকে আমাকে ডিভোর্স দেয়। হাজবেন্ড কিছুই জানে না? না, হাজবেন্ডের সাথে সম্পর্ক স্বাভাবিক চলতেছে। হ্যাঁ, আমার কথাবার্তা চলতেছে, স্বাভাবিক চলতেছে। তখন কি এক পর্যায়ে এখন এই ছেলেটাকে আমি প্রতিনিয়ত অনেক টাকাও দিচ্ছি। বাজারে যাইতাম কিংবা মার্কেট করতে গেতাম, একটা জিনিস ভালো লাগতো ওরে দিতাম। আমার মনে হয় যে ওর শখের জিনিসগুলো আমি পূরণ করছি। ও আমাকে বলতো যে তুমি আমাকে যতটুকু ভালোবাসো, আমার মনে হয় না আমার মা আমার অতটুকু ভালোবাসে, এরকম। তারপরে অনেকদিন এইভাবে স্বাভাবিক চলতে আসছে, কেউ জানে না। 8 বছর পর আমার আগের হাজবেন্ড আসে, আমি কিন্তু তার সংসারে আসছি। আসার পরে উনি তখন চলে যায় বাইরে, এই ছেলেটা তখন বাইরে চলে যায়, পরকীয়ার সাথে সে বাইরে চলে যায়। হ্যাঁ, কয় তোমাকে আমি বাইরে নিয়ে আসবো। উনি আবার যাওয়ার আগে আমাকে পাসপোর্ট করাই গিয়েছিল, কেউ জানে না। পাসপোর্টটা হাতে পাই, পরে তখন উনাকে সারা রাত ফোন দেয় যে ওকে আমাকে ভিক্ষা দেন, আমি ওকে বিয়ে করছি, আপনাকে তো ও ডিভোর্স দিয়ে দিছে। আপনার পরকীয়া প্রেমিক? হ্যাঁ, কান্নাকাটি করতেছে, ওকে ভিক্ষা দেন, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমার ওকে লাগবো। পরে আমার হাজবেন্ডকে বললাম যে দেখেন যা হয়েছে হয়েছে, আমি এটা থেকে বেরিয়ে আইতে চাইছি, আমার ভুল হয়ে গেছে, আমি বেরোতে চাই। কিন্তু কোনো কিছু উনি মানলো না, উনি অলরেডি বেল বের করে আমাকে মারতেছে, প্রথম স্বামী। হ্যাঁ। পরে তখন আমি ভয়ে ওনাকে আমি বলছি যে হ্যাঁ আমাকে মারছে। আপনার পরকীয়া প্রেমিক? হ্যাঁ। উনি আবার বললো যে তুমি বাড়ি থেকে বেরো। নামাজের টাইম, আমি ভাইয়া বাড়ি থেকে বেরোয়ে আমি বাসে উঠে যাই। বাসে উঠে যাওয়ার পরে আমি গয়না নিয়ে আসছিলাম বাড়ি থেকে, 2-2.5 ভরির মতো গয়না হবে। আমি বিক্রি করলাম 1,30,000 টাকা দিয়ে। একটা ফোন কিনলাম, আমার ফোন সব চেঞ্জ করাই দিল, কারোর সাথে যোগাযোগ টোটালি একবারে বন্ধ। আর এদিক দিয়ে আমার বাবা মায়ের এত অস্থির, খোঁজে বেহোশ হইতেছে যে আমাকে নিয়ে হয়তো কেউ মেরে ফেলছে। প্রাইভেট কার ভাড়া কইরা ওনার এক পরিচিত ভাই আসলো, আইসা আমাকে এয়ারপোর্টে কাগজপাতি সব রেডি করে ঢুকাই দিল। সব হয়ে গেছিল? হ্যাঁ, সব হয়ে গেছে। যাইতে পারলাম না, ইমিগ্রেশনে যাই আমি আটকে গেলাম যে আমার কাবিন নামা নেই। হাজবেন্ডের কাছে যাবো, কাবিন নামা লাগবে না, এই জন্য আটকে গেলাম। তখন রাতের বাজে 3টা। পরে আমার যে পরকীয়া প্রেমিক কান্দাকাটি করতেছে, উনি বলতেছে যে আমি আসতেছি তোমাকে নিতে। উনি পরের দিন টিকিট কেটে চলে আসলো, আমার ওই পরকীয়া প্রেমিক কম্বোডিয়া থেকে চলে আসলো। পরে আমরা 7 দিনের মতো ছিলাম হোটেলে। পরে আমার বোনকে ফোন দিল, ওনাকে ফোন দিয়ে বললো যে আমি যাব, আমাদের বিয়েটা পড়াই দিবেন, আমি রিটার্ন টিকিট কাটে আসছি, ওকে আর নিব না, ও বাচ্চাদের সাথে বাসায় থাকবে, আমাদের বিয়েটা করাই দেন আপনারা নতুন করে, আমি দেশের বাইরে থাকবো, ওর যা খরচা লাগে আমি দিব। পরে ওরা আবার আমার ফ্যামিলি আবার আমাকে পাওয়ার জন্য সে শুনছিল আমাকে নিয়ে বাইরে বিক্রি করে দিল। পরকীয়া প্রেমিক? হ্যাঁ, এটা ওনাদের ভয় ছিল আমার ফ্যামিলি। পরে আচ্ছা ওর কথায় রাজি হলাম, একটা প্রাইভেট কার নিয়ে রওনা দিলাম, আমার খালার বাড়িতে গেলাম, ওইখানে যাইতে বললো। ওখানে যাওয়ার পরে আমি যখন রুমে উঠে যাই তখন বাইরে থেকে লক করে দিল। তারপরে বললো, আমার ফ্যামিলি বললো যে গয়নাগাটি বিক্রি করছে, টাকা পয়সা নিয়ে গেছে, তো এগুলা দিতে হবে। ওর পাসপোর্ট, আমার পাসপোর্ট, ওর ল্যাপটপ, এগুলা সব ফোন টোন সব রাইখে দিল।
উনি চলে গেল, আর ওই রাইতে চলে গেল, ওদের সবকিছু রেখে দিল, কাগজপাতি ডকুমেন্টস। আমার কিন্তু রাগ একটাই যে আমার ফ্যামিলি যদি আমাকে চাইতো তাহলে এত মানুষজন, এত সাংবাদিক, এত কিছু বলার কি দরকার ছিল? আমার তো বাণিজ্য শেষ, সারা এলাকার মানুষ জানে, ডিস্ট্রিক্টের মানুষ জানে। এখন আমার ভাই বললো যে এরকম ঘটনা অনেক ঘটে, আমরা তোকে মেনে নিছি, তুই এই সংসারই কর, আর তুই যদি আমাদের মানে প্রথম স্বামীর ঘর কর। হ্যাঁ, তুই যদি মেনে না নেস তাহলে আমরা কাস্টডিতে দিয়ে আসবো, পুলিশের কাছে। তো আমি রাজি, পুলিশ কাস্টডিতেই যাবো, কিন্তু ওনার সাথে আমি থাকবো না, প্রথম স্বামীর সাথে থাকবো না। হ্যাঁ, পরে ওদিক দিয়ে এদিকের এক ছেলে আমার পরকীয়া প্রেমিকের বলছে ওরে তো কাস্টডিতে দিয়ে দিবে, তো ও আবার ওইখানে উকিল ঠুকিল মানে ধরে ফেলছে যে আমাকে সারাই নিয়ে আসবে। এদিক দিয়ে আমি পালাইছি, পালাই ওর বাসায় চলে গেছি। পরকীয়া প্রেমিকের বাসায়? হ্যাঁ, তখন পরকীয়ার প্রেমিকের বাবা আসলো, আইসা বললো যে ও আমার ছেলে বিয়ে করছে, ও আসছে, আমি ওকে মেনে নিলাম। পরে আমাকে একটা রুমে রাখলো, রাখার পরে আমার পরকীয়া প্রেমিকের কাছে খবর গেছে, পরে আসলো, আইসা আমার কপালে একটা চুমা দিল আর কি, দিয়ে বললো যে তুমি আইসো, তুমি আমার, তুমি আর কারোরই না, সব ঠিক হয়ে যাবো, একটু ধৈর্য ধরো, পরের দিন সকালে নতুন করে কোর্ট ম্যারেজ করে বিয়ে করবে আর কি। পরে 5 লাখ টাকা কাবিন করে সব রেডি হয়ে গেল, রেডি হয়ে বিয়ে হয়ে গেল। হোটেলে থাকলাম আমরা ঢাকা, যে আমাদের পাসপোর্ট আটকে দিচ্ছে, আমরা নতুন করে পাসপোর্ট করবো, হারাই গেছে বলে থানা জিডি করলাম বাড্ডা থানাতে। বাড্ডায় একটা হোটেলে থাকলাম, থাকার পরে ওই হোটেলে ওর বাবা মা ওকে কি বলছে বলতে পারবো না, হোটেলে আমাকে রেখে ফেলে চলে গেল। পরকীয়া প্রেমিক? হ্যাঁ, পরে হোটেলের ছেলেটা আমাকে বলতেছে যে আপু আপনার সময় তো 12টার সময় শেষ, আপনি চলে যেতে হবে। আমি কই ভাইয়া আমাকে আর 1-1.5 ঘন্টা সময় দাও, আমি যাচ্ছি। আমার বিশ্বাস উনি আমাকে রেখে যাবে না, আমি থাকবো, উনি হয়তো ঘুরে আসবে, আমাকে ভয় দেখাইতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে আসে না। পরে এগুলো কেন করতেছে আপনার সাথে হঠাৎ? আমি জানি না হঠাৎ করে কেন করতেছে। পরে আমি আসলাম, আসার পরে আমি কাপড় চোপড় নিয়ে বেরিয়ে বললাম কমলাপুর স্টেশনে আসি, ফোন ধরে না, তুমি কোথায়, আমাকে নিয়ে যাও। আমি তো ভাবছি তুমি স্টেশনে আসো, আমি দূরে আসছি, শুধু বলে দূরে আসছি। আমি 12:30টার দিক দিয়ে গেছি, পৌঁছেছি কমলাপুর স্টেশনে, রাতে 10টা বেজে গেছে। সবাই আমাকে টার্গেট করতেছে যে এই মেয়েটা সেই দুপুরবেলা আসছে, এই মেয়েটা যাইতেছে না কেন। আমার চোখ দিয়ে খালি পানি ঝরতেছে, কান্নাকাটি করতেছি, আমি কি করলাম, কই থাকবো, কই যাব, আমার কাছে তো টাকাও নাই, গাড়ি ভাড়াও নাই, আমি কই যাব। এরকম করতে করতে রাতে 2টা বেজে গেল। আমি সারা রাত বসে কাটাইলাম। একটা কাজের বুয়া, ওনার বাড়ি হলো আমার বাড়ির এলাকার কাছাকাছি, উনিও আসছে। আমার আন্টিকে বললাম যে আন্টি আমাকে একটা টিকিট কেটে দিবেন, আমি বাড়িতে যাব। পরে উনি আমাকে টিকিট কেটে দেয়, ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে কোথায় গেলেন? আমার এলাকার বাড়িতে। পরে ওনাদের বাড়িতে আমাকে উঠতে দেয় নাই, এবং কি আমার নিজের বাবা মা তো আমাকে মেনে নেয় নাই, উঠতে দেয় নাই কে। এখন আমি ঢাকাতে আছি, উনি আমাকে ডিভোর্স দিয়ে দেশের বাইরে চলে গেছে। আমি কোর্টে একটা মামলা করেছি। দ্বিতীয় হাজবেন্ডের নামে? হ্যাঁ, আর আমি যে ভুলটা করছি, আমার মতো যেন ভুল কেউ না করে। আমাকে এখন মারার হুমকি দেয় তার ফ্যামিলি। দিনের পর দিন আমি হুমকির মুখে আছি। আমি বাঁচতে চাই, আর আমার মতো ভুল যেন কেউ না করতে চায়। আর আমি আমার বাচ্চাদের কাছে ব্যাগ চাইতে চাই। বাচ্চারা কোথায় আছে? প্রথম স্বামীর ঘরের বাচ্চারা কোথায় আমার আছে? বাবা মার কাছে আছে। আপনার বাবা মার কাছে? হ্যাঁ। আপনার বাবা মার সাথে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, আমি যোগাযোগ করছি আমার মার সাথে, আমার বাচ্চাদের সাথে যোগাযোগ করছি। ওনারা আমাকে প্রথমত নিতে চায় না, নিবে না, কিন্তু আমি আমার বাচ্চাদের কাছে যাইতে চাই। আপনার স্বামী আপনার বাচ্চাগুলোকে দেখাশোনা করে? হ্যাঁ, উনি টাকা পয়সা দেয়। তার সংসার থেকে স্বর্ণ টাকা এগুলো নিয়ে পালিয়েছিলেন? হ্যাঁ, আমার বাচ্চারা আমার জন্য কান্না করে, মা চায়, মা লাগবো। আমার বাচ্চা আমাকে কালকে ফোন দেবো, আম্মু আমাকে একটা পাঞ্জাবি কিনে দেবা, তুমি না কত মার্কেট করে দিতা ঈদে, তুমি আসে করো ঈদের আগে, আমি ঈদ করবো তোমার সাথে। আর আমার বাচ্চাদেরকে আমি এতটাই ভালোবাসি, এতটাই আগলে রাখছি যে ওদের কোনোদিন আমি কোনো কিছুর অভাব দিই নাই। নিজে আপনি কষ্ট কি ভালোবাসেন? আপনার নিজের বাচ্চাকে ভালোবাসলে আপনি আরেক ছেলের সাথে হাত ধরে চলে যান? আমি তো ভুল করছি ভাই। নিজের সন্তান রেখে আপনি আরেকজনের হাত ধরে চলে গেলেন, নিজের স্বামী সংসার রেখে। আমি অনেক বড় ভুল করছি স্যার, যে আমাকে আনছে এনে আজকে রাস্তায় ফেলে চলে গেছে। আমার মতো ভুল যেন কেউ না করে। প্রবাসীরা ওইদিকে কর্ম করে গ্রাম ধরাচ্ছে, তার সংসারের জন্য, তার পরিবারের জন্য তাদের বোরা বাংলাদেশে থেকে আরেক বেটার সাথে হাত ধরে পালিয়ে যাচ্ছে। হাজারে হাজারে এরকম ঘটনা। প্রথম স্বামীর সাথে তো ডিভোর্স হয়ে গেছে আপনার। হ্যাঁ, সন্তানের কাছে যে যাবেন, প্রথম স্বামী তো অনুমতি দিবে না? দিবে না, কেউ আমাকে মানতে চাইতেছে না। আপনার পরিবারের লোকজন মানতে চাচ্ছে না? মানে আপনি এতই খারাপ কাজ করছেন, আপনার পরিবারের লোকজন আপনার উপরে বিরক্ত, হ্যাঁ, আপনাকে জায়গা দিতে চায় না? না, কেমনে দিব, সব তো শেষই, বাণিজ্য সব শেষ করে ফেলছি। আমি আমার বাবার কাছে মাপ চাই। আমার বাবা অনেক একটা ভালো মানুষ, তার অনেক সম্মান ছিল। আমার ভাই কাছে, আমার পুরোপুরি ফ্যামিলির কাছে মাপ চাই। আমি আমার বাচ্চাদের কাছে ফিরতে চাই। আমাকে মাফ করে দাও তোমরা সবাই, আমি ফিরতে চাই, আমার ভুল হয়ে গেছে। আর আমার পাশে তোমরা থাকো, আমি আমার জীবনটা যে নষ্ট করলো তার বিচার চাই আমি। আমার মতো ভুল যেন কেউ না করে। আমি প্রবাসীদের বলদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি পরকীয়া করে অনেক বড় ভুল করছি, এই ভুলটা আর কেউ করেন না। হাজবেন্ড খারাপ হলেও হাজবেন্ডের কাছে থাকতে হয়, হাজবেন্ডের মতো কেউ আগলাই রাখবে না।
পরকীয়ার করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে রাস্তায় ফেলে চলে যায়, তখন আর বাঁচার কোনো ইচ্ছা থাকে না। আমার কাছে এখন আমার মরা বাঁচা এক সমান হয়ে গেছে। আমি না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতে। আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে দুনিয়াতেই। আমি আমি এর বিচার চাই। প্রবাসী জীবন কখনো সুখময় হয় না, তবু মানুষ প্রবাসী হয় পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখার আশা এদের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে এরা পাড়ি জমায় প্রবাস নামক যন্ত্রণা। নানামুখী কারণে প্রবাসী হওয়া এই সকল মানুষগুলোর কাঁধে একটি নয় দুটি নয় গোটা পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব থাকে। যে দায়িত্বের কথা চিন্তা করে এরা বলে যায় নিজেদের স্বপ্নকে। দেশে রেখে আসা পরিবারের সদস্যদের স্বপ্ন পূরণের একমাত্র লক্ষ্য হিসাবে স্থায়ী করে এরা প্রতিনিয়ত সহ্য করে যায় অসহনীয় কষ্ট। একজন প্রবাসীর উপর ভরসা করে গোটা পরিবারের স্বপ্ন, আর এভাবেই এপারে ভরসা করে ওপারে বলতে থাকে স্বপ্নের জাল। অনেকে আবার 3 বেলা ঠিকঠাক মতো খাবারের স্বপ্ন জড়িয়ে থাকে এই প্রবাসীর উপর। এরকম হাজারো দায়িত্ব কাঁধে নিয়ে জন্মভূমি ও জননীকে ছেড়ে অজানা এক দেশে পাড়ি জমায় এই সমস্ত প্রবাসীরা। অনেকেই বলে স্বপ্ন পূরণের প্রবাস, কিন্তু অনেকেই জানে না কতটা ঝুঁকি নিয়ে এই মানুষগুলো পরিবারের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। কিন্তু সব প্রবাসী কি পারে তার পরিবারের স্বপ্ন পূরণ করতে? হয়তো চাইলেও অনেকেই তা করতে পারে না। ফ্যামিলির স্বপ্ন স্বপ্নই থেকে গেল, চলে গেল দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের আরেক সহযোদ্ধা মোহাম্মদ খুরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের আলাইন তাওয়াব হসপিটালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় বন্ধুরা, এভাবেই শত শত প্রবাসী তারা প্রবাসের মধ্যে তাদের জীবনকে কুরবান করে দিচ্ছে। এটা কেমন মা? এটা কেমন মা? 3 সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রী মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও। প্রিয় দর্শক, এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা কোনো মুহূর্তেই ধাক্কা দেওয়ার সুযোগ নাই। তবে প্রিয় প্রবাসী ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা প্রবাসী রয়েছেন, দেখুন কানাডা প্রবাসীর স্ত্রী নিশিতা আক্তার 3 সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও। বিষয়টা খুবই লজ্জাজনক। এটা কেমন মা? 3 সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রী মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও। দাঁড়ান ভাই, ভিডিওটা ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নাই, একটু ঘটনা তো অবশ্যই রয়েছে। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটা অবশ্যই জানাতে পারেন। দেখুন ঘটনাটি কি ঘটেছে। কানাডা প্রবাসী ভাই যিনি রয়েছেন কানাডা, কিন্তু এদিকে বাংলাদেশে তার স্ত্রী মসজিদের মুয়াজ্জিনের সাথে প্রেমের একটা সম্পর্ক হয়ে যায়। একটা পর্যায়ে সেই মসজিদের মুয়াজ্জিনের সাথে স্ত্রী উধাও 3 সন্তান রেখে। এখন এই যে নিশিতা আক্তার, সে 3 সন্তান রেখে চলে গেল। এখন এই নিশিতা আক্তারের মা নিজে থানায় গিয়ে অভিযোগ করেছে যে আমার মেয়ে, আমার জামাই টাকা পয়সা সোনা দানা যা ছিল সবকিছু নিয়ে উদা হয়ে গেছে আমার মেয়ে। দেখুন মা নিজের সন্তানের বিষয় থানায় গিয়ে অভিযোগ দিয়েছে। দেখুন ঘটনাটি কি ঘটেছে। নিয়ে গেছে নগদ অর্থ, নিয়ে গেছে 9.5 লক্ষ টাকা, নিয়ে গেছে সোনা দায়না এবং নিয়ে গেছে সাথে একটা স্কুটি। প্রিয় প্রবাসী ভাই, আপনারা যারা যেখান থেকে দেখেন ভাই, প্রবাসী ভাইদেরকে আমরা স্যালুট জানাই। প্রবাসী ভাইরা এত কষ্ট করে বাংলাদেশে রেমিডিয়েন্স পাঠাচ্ছে, কিন্তু এই প্রবাসী ভাইদের কি হচ্ছে আজকে দেখুন। এই প্রবাসীর ভাই রীতিমতো কানাডা প্রবাসী ভাই, তিনি কিন্তু কান্না করছে এই কারণে যে একজন মা 3 সন্তান রেখে কি করে মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও হয়ে যায়। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলায়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আবারও বলতেছি ভাই, স্ত্রী নিশিতা আক্তার 3 সন্তান রেখে 9.5 লক্ষ টাকা নিয়ে সোনা দানা এবং একটা সাথে ছিল স্কুটি, সেটা নিয়ে কিন্তু মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় প্রবাসী ভাই, আপনারা এত পরিশ্রম করছেন, এই যে স্ত্রীকে বিশ্বাস করে কি হলো? স্ত্রীকে বিশ্বাস করে কি হলো? দেখুন ভাই, সব স্ত্রী কিন্তু এক না। দেখুন ভাই, সব স্ত্রী কিন্তু এক হতে পারে না। কিছু কিছু স্ত্রী রয়েছে অনেক ভালো। দেখুন এই যে প্রবাসী ভাই এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামিয়ে স্ত্রীকে বিশ্বাস করে দিয়েছে, কিন্তু সেই স্ত্রী বিশ্বাসের অমর্যাদা করেছে। এই স্ত্রীকে ধরে, নিশিতা আক্তারকে ধরে দ্রুত আইনের আওতায় আনা উচিত এবং মসজিদের মুয়াজ্জিনের সাথে যেই কাজটা করেছে এই বিষয়টা আসলেই লজ্জাজনক। সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজ আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।